আজকের পর থেকে আপনার থানায় কোনো ধরনের দালাল থাকবে না। আপনার থানায় কোনোভাবেই এই হালাল বা হেলালদের মতো যে গংরা আছে তারা থাকবে না। পুলিশদেরকে না মারা হলো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি? অবশেষে শুরু হতে যাচ্ছে পুলিশ হত্যার তদন্ত। এ বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে তারেক রহমান সরকার। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। ওই খ্যাত মাসুদ, এই বাঙ্গাল মাসুদ, ওই গ্রাম্য মাসুদ, কবি শিল্পী, তাদের সাথে কিভাবে আচরণ করতে হয় তোমরা পড়োনি? তোমরা আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাই ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি? অবশেষে শুরু হতে যাচ্ছে পুলিশ হত্যার তদন্ত। এ বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে তারেক রহমান সরকার। শহর জুড়ে তখন আগুনের লেলিহান শিখা, চারিদিকে চিৎকার, গুলির শব্দ আর ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। 2024-এর সেই উত্তাল দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক থানা আর পুলিশি স্থাপনা পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। সেই ধ্বংসলীলার আড়ালে প্রাণ হারিয়েছিলেন 44 জন পুলিশ সদস্য। যদিও বাহিনীর ভেতরকার গুঞ্জন সংখ্যাটা আরো অনেক বেশি। দীর্ঘ 1.5 বছর ধরে বিগত অন্তর্বর্তী সরকার পুলিশ হত্যার কোনো তদন্ত হতে না দিলেও নতুন সরকারের নির্দেশে সব ঘটনার তদন্তে মিলেছে সবুজ সংকেত। পুলিশ সূত্র জানিয়েছে, আন্দোলনের সময় যেসব থানা, ফাঁড়ি ও অফিসে হামলা হয়েছে সেখান থেকে লুট করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, ধ্বংস করা হয়েছে পুলিশের যানবাহন আর পুড়িয়ে ফেলা হয়েছে বহু স্থাপনা। শুধু এনায়েতপুর থানাতেই একসাথে হত্যা করা হয় পুলিশের 13 জন সদস্যকে। এছাড়াও ঢাকা সহ 50টিরও বেশি থানায় হামলা এবং 216টি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যেভাবে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তা কোনো সাধারণ জনরোষ নয়, বরং সুপরিকল্পিত কোনো মিশন বলে মনে করছেন গোয়েন্দারা। তবুও গত 1.5 বছরে এসব হত্যা ও হামলার বিচার তো নয়ই, বরং মামলা কিংবা তদন্তও হয়নি। এমনকি পুলিশের মোট কত সদস্য হত্যার শিকার হয়েছেন সেটার কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যানও প্রকাশ করা হয়নি। তবে এখন নবনির্বাচিত সরকারের নতুন নির্দেশনায় পুলিশ প্রতিটি ঘটনার গভীরে গিয়ে তদন্ত শুরু করবে। আর ইতোমধ্যেই তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার রেকর্ড এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রতিটি ঘটনার জন্য মামলা করা হবে। যারা সরাসরি যুক্ত ছিল তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে, ছাড় পাবে না কেউ। তদন্তের এই গ্রিন সিগন্যাল যেন এক ঝড়ের পূর্বাভাস। রাতের অন্ধকারে যারা তাণ্ডব চালিয়েছিল তাদের দরজায় কড়া নাড়তে তৈরি হচ্ছে বিশেষ টিম। প্রতিটি কল লিস্ট বিশ্লেষণ করা হচ্ছে, টাওয়ার লোকেশন মেলানো হচ্ছে। এই থ্রিলার তদন্তের শেষ দৃশ্যটি হয়তো দেখা যাবে আদালতের কাঠগড়ায়, যেখানে মুখোশ খুলে পড়বে পর্দার আড়ালে থাকা ষড়যন্ত্রকারী রাঘব বোয়ালদের। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। যারা বিএনপির মধ্যে অনেক সন্ত্রাসী আছে না, যারা চাঁদাবাজি করেছিল তারা জড়িত ছিল। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। এজন্য বিএনপি যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি করেছে, পুলিশ হত্যার দায়ে তাদেরকে গ্রেফতার করা উচিত। আজকের পর থেকে আপনার থানায় কোনো ধরনের দালাল থাকবে না। আপনার থানায় কোনোভাবেই এই হালাল বা হেলালদের মতো যে গংরা আছে তারা থাকবে না, এবং সেই বিষয়ে আপনি ব্যবস্থা নেন। এখন আমি জিনিসটা যদি, এখানে প্রত্যেকটা জার্নালিস্ট আছে, এখানে অন্তত 15 জন জার্নালিস্ট আছে, একজন জার্নালিস্ট যদি আমার সাথে ডিফার করে, আমি এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। একজন জার্নালিস্ট যদি ডিফার করে, আপনি আপনার জায়গা থেকে যেভাবে দেখতেছেন, থানার ভিতর থেকে আপনি দেখতেছেন, এটা আমি দেখতেছি সাধারণ মানুষের জায়গা থেকে, সেই জায়গা থেকে এটা আপনি আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে থানার মধ্যে কোনো দালাল থাকে। ওই খ্যাত মাসুদ, এই বাঙ্গাল মাসুদ, ওই গ্রাম্য মাসুদ,
কবি শিল্পী তাদের সাথে কিভাবে আচরণ করতে হয় তোমরা পড়োনি, তোমরা জানোনি? যাকে তাকে চাচ্ছে তা ভাবো। কবিদের সাথে কিভাবে আচরণ করতে হয়, ভাবুক শব্দের সাথে কিভাবে পরিচিত হতে হয়, তোমরা শহরে এসে কিছু শিখতে পারোনি? এই বাঙ্গাল মাসুদ বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। তিনি কি আসলেই দেশে ফিরছেন নাকি এটি একটি রাজনৈতিক কৌশল? আজকে এটি নিয়েই আলোচনা করব। আপনারা জানেন যে গতকাল মঙ্গলবার সকালে কলকাতায় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির যারা রয়েছেন কলকাতায়, তাদের সাথে সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেখানে ওয়ার্কিং কমিটির সদস্য ছাড়াও আরো দুজন উপস্থিত ছিলেন। সেখানে নির্বাচনে জনগণ যে ভোট দিতে যায়নি, অধিকাংশ জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের সভানেত্রীর আহ্বানে সাড়া দিয়েছে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। দেশবাসীকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়াও মার্চ মাস একটি ঐতিহাসিক মাস, 7ই মার্চ, 26শে মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ, এই সব বিষয় উদযাপন নিয়ে কথা হয়েছে এবং সেখানে অনিবার্যভাবেই এসেছে যে কলকাতায় বর্তমানে আওয়ামী লীগের যে কয়েকজন নেতা অবস্থান করছেন তাদের দেশে ফেরা নিয়ে। কদিন আগে আমি একটি ফোন পেয়েছিলাম কলকাতা থেকে, আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা। তিনি আমাকে বলেছিলেন আমি যেন জননেত্রী শেখ হাসিনার সাথে একটু আলাপ করি এবং তিনি আমাকে যেটা বলেছিলেন যে তারা আসলে দেশে ফিরতে চায়। দেশে আইনের শাসন যদি থাকে, যদি সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।